চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে এসে তরুণ সুভাষ হয়ে উঠলেন রাজনীতির এক অগ্নিপুরুষ। 1945-এর সেই অগ্নিকাণ্ডের পর তিনি কি বেঁচে ছিলেন? তিনি সক্রিয় থাকলে কি আজকের ভারতের মানচিত্রটাই বদলে যেত? আর তার এই না ফেরাটাই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় হোয়াট ইফ হয়ে রয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 1897 সালে। বেঁচে থাকলে তার বয়স হতো 129 বছর। জৈবিক নিয়মে এখনও তার বেঁচে থাকা সম্ভব কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু অনেকে আজও অপেক্ষা করে আছেন তার ফেরার। প্রশ্ন হলো, কেন এই অপেক্ষা? 1945-এর সেই অগ্নিকাণ্ডের পর তিনি কি বেঁচে ছিলেন? বেঁচে থাকলে 47-এর সেই উত্তাল সময়ে তিনি কি ফিরে আসতেন ভারতের মাটিতে, নাকি এসেছিলেন? আসলে কেন সক্রিয় হলেন না রাজনীতিতে? তিনি সক্রিয় থাকলে কি আজকের ভারতের মানচিত্রটাই বদলে যেত? যে দেশভাগ লক্ষ লক্ষ মানুষের রক্ত নিয়েছিল, সেই অভিশপ্ত পার্টিশন কি আদৌ হতে দিতেন অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা সুভাষ? হয়তো কোনো এক বিকল্প ইতিহাসে দিল্লির লালকেল্লায় প্রথম তেরেঙ্গা উড়াতেন খোদ আজাদ হিন্দ ফোর্সের সেনাপতি, কিন্তু তিনি ফেরেননি। আর তার এই না ফেরাটাই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় হোয়াট ইফ হয়ে রয়ে গেছে। 18 আগস্ট 1945, জাপানি অধিকৃত তাইওয়ান। দুপুর 2:30 নাগাদ রানওয়ে থেকে ওড়ার কয়েক মুহূর্ত পরেই একটি বিমান ভেঙে পড়ে গেল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সেই জ্বলন্ত বিমান থেকে বেরিয়ে এসেছিলেন এক ব্যক্তি, যার সারা শরীরে ছিল আগুনের লেলিহান শিখা। কয়েক ঘন্টা পর জাপানি কর্তৃপক্ষ ঘোষণা করে সেই ব্যক্তি ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বসু। কিন্তু সেই দিন থেকেই শুরু হয় এক অন্তহীন কুয়াশা। ভারতের কোটি কোটি মানুষ বিশ্বাস করতে অস্বীকার করেন যে তাদের প্রিয় নেতাজি এভাবে মারা যেতে পারেন। এই বিশ্বাস যে কেবল অন্ধবিশ্বাস ছিল, বিষয়টা এমনও নয়। এখন প্রশ্ন ওঠে, কেন কয়েক দশক ধরে ভারত সরকার সুভাষ সংক্রান্ত ফাইল গোপন রেখেছিল? কেন একের পর এক তদন্ত কমিশন একে অপরের বিপরীত রিপোর্ট দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, 18 আগস্ট 1945 ঠিক কি ঘটেছিল? এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে সেই মানুষটিকে, যার অন্তর্ধান গোটা জাতির ইতিহাস বদলে দিয়েছিল। 1897 সালে উড়িষ্যার কটকে এক সম্পন্ন পরিবারে জন্ম। মেধাবী ছাত্র, যিনি বিলেতে গিয়ে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেছিলেন। কিন্তু ব্রিটিশ সরকারের গোলামি করার বদলে তিনি বেছে নিলেন কাটায় ঘেরা এক পথ। চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে এসে তরুণ সুভাষ হয়ে উঠলেন রাজনীতির এক অগ্নিপুরুষ। সুভাষের পথ ছিল আপোষহীন। যেখানে মহাত্মা গান্ধী অহিংসা এবং দীর্ঘ আলোচনার মাধ্যমে স্বরাজ চেয়েছিলেন, সুভাষের দাবি ছিল পূর্ণ স্বাধীনতা এবং প্রয়োজনে সশস্ত্র লড়াই। 1938-এ হরিপুরা এবং 1939-এ ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে দলের সভাপতি নির্বাচিত হন সুভাষ। কিন্তু গান্ধীর মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করাটা কংগ্রেসের অনেক শীর্ষ নেতা মেনে নিতে পারেননি। দলের অন্তর্কলহ এবং আদর্শগত পার্থক্যের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু সংগ্রাম থেমে থাকেনি। জন্ম নিল ফরওয়ার্ড ব্লক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। ব্রিটিশ সরকার সুভাষকে নিজের বাড়িতেই নজরবন্দি করে রেখেছে। ঠিক তখনই ঘটে ভারতের ইতিহাসের সেই রোমাঞ্চকর গ্রেট এসকেপ। মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে কলকাতা থেকে পেশোয়ার গেলেন সুভাষ। সেখান থেকে কাবুল হয়ে জার্মানি। রাসবিহারী বসুর হাত থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব নিয়ে তিনি গঠন করলেন আজাদ হিন্দ সরকার। তার বর্জ্যকণ্ঠে স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, লক্ষ লক্ষ ভারতীয় এবং যুদ্ধবন্দী সৈনিকদের মধ্যে আগ্নেয়গিরি সৃষ্টি করেছিল। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ইম্ফল এবং কোহিমা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং রসদের অভাবে তাদের পিছু হটতে হয়। তবু সামরিকভাবে তারা পরাজিত হলেও মানসিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল এই বাহিনী। 1945 সালের আগস্ট মাস, জাপান আত্মসমর্পণ করেছে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ভবিষ্যৎ কি? নেতাজি ঠিক করলেন তিনি সোভিয়েত ইউনিয়নের সাহায্য চাইবেন। এই উদ্দেশ্যেই তিনি সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগন পৌঁছান। সেখান থেকে তার গন্তব্য ছিল মাঞ্চুরিয়া। 18 আগস্ট সকালে সেই অভিশপ্ত বিমানে উঠেছিলেন তিনি। সাথে ছিলেন তার বিশ্বস্ত সহযোগী কর্নেল হাবিবুর রহমান। স্বাধীনতার পর ভারত সরকার 3টি প্রধান তদন্ত কমিশন গঠন করে। 1956 সালের শাহনওয়াজ কমিশন এবং 1970 সালের খোসলা কমিশন সরাসরি জানায় যে বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু রহস্য ঘনীভূত হয় 1999 সালে গঠিত বিচারপতি মনোজ মুখার্জি কমিশনের রিপোর্টে। জাস্টিস মুখার্জি তাইওয়ানে গিয়ে দেখেন 1945 সালের 18 আগস্ট সেখানে কোনো বিমান দুর্ঘটনার রেকর্ডই নেই। এমনকি রেনকুজি মন্দিরে রাখা চিতাভস্যের ডিএনএ পরীক্ষার অনুমতি মেলেনি। মুখার্জি কমিশন দাবি করে দুর্ঘটনার খবরটি ছিল একটি পরিকল্পিত স্মোক স্ক্রিন বা ধোঁয়াশা, যাতে নেতাজি নিরাপদে সোভিয়েত রাশিয়া চলে যেতে পারেন। সাধারণ মানুষের মধ্যে আরও একটি তত্ত্ব জনপ্রিয় হয়।
ফৈজাবাদের গুমনামি বাবা বা ভগবানজি। অনেকে মনে করেন তিনিই ছিলেন অন্তর্হিত নেতাজি। তবে 2016 সালে ভারত সরকার এ সংক্রান্ত 300টি গোপন ফাইল জনসমক্ষে আনলেও সেখানে তার বেঁচে থাকার কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। তবে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, স্বাধীনতার পরেও কয়েক দশক ধরে গোয়েন্দারা নেতাজির পরিবারের উপর কড়া নজরদারি চালিয়েছিলেন। কিন্তু কেন? সেই উত্তর আজও অধরা। নেতাজি কি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি সাইবেরিয়ার কোনো নির্জন ক্যাম্পে তার শেষ দিনগুলো কেটেছিল, নাকি কোনো সন্ন্যাসীর বেশে ফিরে এসেছিলেন নিজের প্রিয় বাংলায়? ইতিহাস হয়তো একদিন এই প্রশ্নের উত্তর দেবে অথবা দেবে না, কিন্তু সুভাষচন্দ্র বসু বেঁচে থাকবেন এই অঞ্চলের প্রতিটা স্বাধীনতাকামী মানুষের হৃদয়ের স্পন্দনে।